ওয়েলকাম। দিওয়ালি পেরিয়ে গেল, আমাদের টেস্ট পরীক্ষা তো হবে না, মাধ্যমিক এগিয়ে আসছে। অলরেডি আমি 3টে চ্যাপ্টার আলোচনা করে দিয়েছি। প্রথমে বিহেভিয়ার অফ গ্যাস, লাইট করিয়েছি তোমাদের, হিট করিয়েছি, যে থার্মাল ফেনোমেনা যেটা ছিল। আজকে যেটা শুরু করবো সেটা কারেন্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ চলতড়িৎ। তোমরা বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে প্রত্যেকের কাজে লাগে। সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, তাহলে শুরু করা যাক। দেখো, কারেন্ট ইলেকট্রিসিটি জানার আগে প্রথমে আমাকে জানতে হবে আধান সম্পর্কে। আধান, আচ্ছা আরও একটু পিছিয়ে যেতে হবে। ধরো পরমাণু, পরমাণু কি জিনিস, পরমাণুর মধ্যে কি কি কণিকা রয়েছে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এরা কি ধরনের, কি ধর্মী, এগুলো আমাদের জানতে হবে। দেখো, পরমাণু বলতে বোঝায়, পরমাণু যদি বলি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার মধ্যে তার সমস্ত ধর্ম, সেই পদার্থটির সমস্ত ধর্ম বর্তমান থাকবে, তাকে বলা হয় পরমাণু। এই পরমাণু যদি আমরা গঠন দেখি, পরমাণুর দুটো অংশ দেখতে পাওয়া গেছিল। একটা ছিল নিউক্লিয়াস, যাকে আমরা বলতাম কেন্দ্রক, এবং কেন্দ্রের বাইরে থাকা ইলেকট্রন মহল, ইলেকট্রন মহল। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন মহল যেটাকে বলছি, সেখানে ইলেকট্রনগুলি বিভিন্ন বৃত্তাকার, উপবৃত্তাকার কক্ষপথে এই নিউক্লিয়াসকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। ধরে নাও এটি নিউক্লিয়াস, এর চারপাশে কক্ষপথ। এই কক্ষপথগুলোতে নাম ছিল কে, এল, এম, এন করে 7টি কক্ষপথ ছিল। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, তারপরে কক্ষপথে 8টি। অত আমাদের এখন লাগবে না, আমাদের যেটুকু লাগবে সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের অবস্থানগুলো একটু দেখে নিই। নিউক্লিয়াসের মধ্যে তাহলে কি কি পেলাম, প্রোটন এবং নিউট্রন। তার মধ্যে প্রোটন হলো পজিটিভ বা ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, নিউট্রন হলো ঋণাত্মক, না, নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ। নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ, কোনো আধান থাকে না। যদি কোশ্চেন দেয় পরমাণুর মধ্যে থাকা নিস্তড়িৎ কণিকা কোনটি, অ্যান্সার হবে নিউট্রন। ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা হলো ইলেকট্রন। এদের আধানের পরিমাণগুলো যদি দেখে নিই আমরা, প্রোটনের ক্ষেত্রে প্রোটনের আধান হয় 1.602 into 10 to the power minus 19 কুলম্ব। এটি হলো প্রোটনের আধান 1.602 into 10 to the power minus 19 কুলম্ব। যদি ইএসইউতে কনভার্ট করি, 4.8 into 10 to the power minus 10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক একই রকম ভাবে নিউট্রন আমরা বলেছি নিস্তড়িৎ, আধানহীন। নিউট্রনের কোনো আধান থাকে না, এটি আধানহীন কণা। যদি আমরা ইলেকট্রন দেখি, ইলেকট্রনের আধান কিন্তু প্রোটনের আধানের সমান কিন্তু ভিন্নধর্মী। তার মানে হবে ইলেকট্রনের আধান -1.602 into 10 to the power minus 19 কুলম্ব সমান -4.8 into 10 to the power minus 10 ESU। আমরা আধান পেয়ে গেলাম। এবার ধরো যে কোনো পরমাণু, সেই পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে, সেই পরমাণু কিসে পরিণত হয়, ধনাত্মক আয়ন, যাকে বলি ক্যাটায়ন। ধরো সোডিয়াম, একটি পরমাণু, ইলেকট্রন বিন্যাস 2,8,1। সোডিয়াম কি করতে পারে, তার বাইরের কক্ষের একটি ইলেকট্রন যদি বর্জন করে দেয়, তখন সোডিয়াম হয়ে যায় সোডিয়াম প্লাস, Na+ আয়ন। Na+ আয়ন হলো এক ধরনের ক্যাটায়ন। তাই ইলেকট্রন বর্জন করলে
কোনো পরমাণু কিসে পরিণত হবে? ধনাত্মক আয়নে পরিণত হবে, যাকে বলি ক্যাটায়ন। ঠিক একই রকম ভাবে ইলেকট্রন গ্রহণ করছে, ধরে নাও ক্লোরিন, একটি ইলেকট্রন গ্রহণ করলে তখন হবে কি? ক্লোরিন মাইনাস আয়ন। ইলেকট্রন গ্রহণ করলে পরমাণু তৈরি করে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন এবার আমরা চলে যাই তড়িৎ। দেখো এই চ্যাপ্টারটি খুব কনসেপচুয়াল চ্যাপ্টার, খুব ভালো করে শিখতে হবে তোমাদের, কারণ 11-12 যে আবার কাজে লাগবে। 12 রয়েছে মেনলি কারেন্ট ইলেকট্রিসিটি। দেখো তড়িতের আমরা দুটো ভাগ দেখব। তড়িৎ একটি হচ্ছে স্থির তড়িৎ, আর একটি চল তড়িৎ বা প্রবাহী তড়িৎ। আমাদের সিলেবাসে রয়েছে চল তড়িৎ বা প্রবাহী তড়িৎ। আর স্থির তড়িৎ কাকে বলবো? যে তড়িৎ যেখানে উৎপন্ন হবে সেই স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকেই বলা হয় স্থির তড়িৎ। প্রবাহী তড়িতের ক্ষেত্রে যেখানে উৎপন্ন হবে সেখানে কিন্তু সীমাবদ্ধ থাকে না, একটি স্থান থেকে অন্য স্থানে সেটি চলে যেতে পারে বা পরিবাহিত হতে পারে, প্রবাহীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, তাকে আমরা বলি প্রবাহী তড়িৎ। দেখো এই তড়িৎ প্রবাহ মানে কি? কোন একটি পরিবাহী তার, ধরে নাও যে একটি পরিবাহী তার এ প্রান্ত এবং বি প্রান্ত। মনে রাখবে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে মুক্ত ইলেকট্রনের প্রবাহ। যদি এরকম ঘটনা ঘটে বি প্রান্তে নেগেটিভ আধান বেশি রয়েছে, মানে ইলেকট্রনের সংখ্যা বেশি, তখন ইলেকট্রন কোন দিকে যাবে? নেগেটিভ থেকে ইলেকট্রন তুলনামূলক পজিটিভ প্রান্তের দিকে চলে আসবে। মনে রাখবে ইলেকট্রনের প্রবাহ যেদিকে হবে তড়িতের প্রবাহ তার বিপরীত দিকে হবে। এদিকে হলো তড়িৎ প্রবাহ। দেখ এটা আই লিখলাম, তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করব, আর বিপরীত দিকে হলো ইলেকট্রন প্রবাহ। তাহলে এখানে আমরা কি পেলাম? তড়িৎ প্রবাহ এবং ইলেকট্রন প্রবাহের ডিরেকশন সবসময় বিপরীতধর্মী হবে। এবার যদি আমরা ধরি যে তড়িৎ আধান, যে আধান আমরা বললাম পজিটিভ আধান নেগেটিভ আধান, কোন একটা বস্তু যদি ইলেকট্রন গ্রহণ করে সে নেগেটিভ আধান বা ঋণাত্মক আধানে পরিণত হয়। ইলেকট্রন গ্রহণ করলে, ইলেকট্রন বর্জন করলে পজিটিভ হবে, সরি ভুল বলা হয়ে গেল মনে হচ্ছে। ইলেকট্রন যদি বর্জন করে, ইলেকট্রন বর্জন, তখন হবে ধনাত্মক পজিটিভ। ইলেকট্রন গ্রহণ যদি করে, ইলেকট্রন গ্রহণ, তখন হবে নেগেটিভ ঋণাত্মক। এবার ধরো আধানের মাত্রা কি? আধানের মাত্রা, আধানের মাত্রা মনে রাখবে আধানের মাত্রা হচ্ছে আইটি। আইটি ইউনিটগুলো দেখে নেব। আধানের সিজিএস একক, আধানের সিজিএস একক, সিজিএস একক হলো স্ট্যাট কুলম, স্ট্যাট কুলম। ইএসইউ বলা যেতে পারে, ইলেকট্রোস্ট্যাট ইউনিটে আসে ইএসইউ। যদি আমরা এসআই একক দেখি, আধানের এসআই একক হলো কুলম। দেখ এটি সি দিলাম, কুলমকে সি দ্বারা প্রকাশ করা হয়। এদের মধ্যে রিলেশন, কুলম এবং স্ট্যাট কুলমের মধ্যে সম্পর্ক কি? দেখো 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ অর্থাৎ স্ট্যাট কুলম। 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। এবার আমরা চলে আসবো যে তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্র। দেখো খুব ইম্পর্টেন্ট এটা, কুলম্বের সূত্র আমরা আগেও পড়ে এসেছি। ধরো এটা এ বিন্দু, এখানে হচ্ছে বি বিন্দু, Q1 আধান রয়েছে, এখানে Q2 আধান রয়েছে, পরস্পর মধ্যবর্তী দূরত্ব r। দুটি বিন্দু আধান যদি পরস্পর
তোমার কার্যকর যখন একটা নির্দিষ্ট দূরত্বে থাকছে তখন তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। তাহলে দুটি বিন্দু আধান যখন অবস্থান করছে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো কেন এরকম হলো, তার কারণটা হচ্ছে এই যে আকর্ষণ কখন হবে বিকর্ষণ কখন হবে সেটা একটু দেখে নেব। দেখো যদি আমরা আগেই পড়ে এসেছি সম আধান পরস্পর বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পর কি করবে, আকর্ষণ করবে। এখানে দেখো এখানে বলে দেওয়া নেই কিন্তু সম আধান আছে না বিপরীত আধান রয়েছে, এই কারণে সূত্রটাতে আমরা বলতেই পারি আকর্ষণ অথবা বিকর্ষণ। তাহলে কি বললাম, দেখো দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকরী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটি হলো কুলম্বের সূত্র। এর গাণিতিক রূপ আমরা করব। দেখো যদি আকর্ষণ বা বিকর্ষণ বল এফ হয়, এফ ভেরিসিস Q1 Q2, অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। 2 নাম্বার এফ ভেরিসিস তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এফ ভেরিসিস 1/r²। কম্বাইন যদি করে নিই, যৌগিক ভেদ কাজে লাগাই, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি আসছে না, এফ ভেরিসিস Q1 Q2/r²। সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমাকে একটা ধ্রুবক আনতে হয়, ধরলাম কে, এফ সমান কে Q1 Q2/r²। এখানে দেখো কে হলো নট ইকুয়াল টু 0, এটি হলো ধ্রুবক। যদি আমাকে এসআই পদ্ধতিতে বলে, মনে রাখবে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কে এর মান তখন হয়ে যায় কে সমান 1/4πε0। তখন সূত্রটা হয়ে যায় এসআই পদ্ধতিতে এফ সমান 1/4πε0 Q1 Q2/r²। এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখানে দেখো এই কে আমরা ধরেছি, কে কে বলা হয় স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্ব ধ্রুবকও বলা যেতে পারে। দেখো এবার যদি আমরা কোশ্চেন করি যে কে সমান বা কুলম্ব ধ্রুবকের সংজ্ঞা দাও, কুলম্ব ধ্রুবকের সংজ্ঞা আমরা কিভাবে বের করব। দেখো আগের চ্যাপ্টারে আমি যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে ধ্রুবক বা কোনো কিছু সংজ্ঞা নির্ণয় করতে গেলে হরে যেগুলো থাকবে আলটিমেট সেগুলোকে 1 ধরার চেষ্টা করব। ধরো আমি এই যে সমীকরণ এসছে আমার 1 নাম্বার সমীকরণ, ধরো এটা এফ সমান কে Q1 Q2/r²। এখানে দেখো যদি Q1 সমান Q2 সমান 1 হয়, মধ্যবর্তী দূরত্ব মানে r সমান যদি আমি 1 ধরে নিই, সেখানে লিখতে পারি এফ সমান কে। অর্থাৎ কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবকের যদি সংজ্ঞা নির্ণয় করতে হয় সেখানে স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক। দুটি একক বিন্দু আধান পরস্পর একক দূরত্বে থাকলে, এখানে Q1 Q2 1 মানে বলতে পারি দুটি একক বিন্দু আধান পরস্পর কেমন দূরত্বে রয়েছে, একক দূরত্বে রইলে বা থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলই হলো কুলম্ব ধ্রুবকের পরিমাপ। দুটি একক বিন্দু আধান পরস্পর একক দূরত্বে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণই হলো কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবক। এবার দেখো আমি একটা বলেছিলাম এসআই পদ্ধতি যখন, তখন কে সমান লিখেছিলাম 1/4πε0। এই মনে রাখলে ε0 কি, ε0 হলো শূন্য মাধ্যম অথবা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা
যদি বলে যে এসআই পদ্ধতিতে এপসাইলন 0 এর মান কত, এপসাইলন 0 সমান হবে এসআই পদ্ধতিতে 8.85 ইন্টু 10⁻⁻12। ইউনিটটি খুব ইম্পর্টেন্ট, ইউনিটটা ভালো করে মনে রাখবে। কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এপসাইলন 0 সমান 8.85 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। যদি আমাকে বলে 1/4 পাই এপসাইলন 0 সমান কত, মনে রাখবে 1/4 পাই এপসাইলন 0 সমান 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। তাহলে কি বললাম, 1/4 পাই এপসাইলন 0 সমান 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে কে এর মান হয় 1। তাহলে সিজিএস পদ্ধতিতে কুলম্বের যে সূত্র তার সমীকরণ বা গাণিতিক রূপ হতে পারে F সমান Q1 Q2 বাই R স্কোয়ার। এবার ধরো আমাকে বলেছে যে 1 কুলম্ব বলতে কি বোঝায়, কুলম্বের সংজ্ঞা। দেখো এই কুলম্বের সংজ্ঞাও কিন্তু দুরকম ভাবে হবে। আমরা কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিজ্ঞান যেখানে আছে একরকমের আমরা সংজ্ঞা শিখবো, আর এখানে একরকমের সংজ্ঞা শিখবো। দেখো আমি দুটো সংজ্ঞাই তোমাদেরকে বলে দিচ্ছি। কুলম্ব, 1 কুলম্ব। দেখো প্রথমে কেমিস্ট্রিতে যা ছিল, সিলভার নাইট্রেট দ্রবণ, সিলভার নাইট্রেট দ্রবণে যে পরিমাণ তড়িৎ চালনা করবে ক্যাথোডে 0.001118 গ্রাম সিলভার জমা হয়, সেই পরিমাণ তড়িৎকে বলা হয় 1 কুলম্ব। কি বললাম আবার বলছি, দেখো সিলভার নাইট্রেট দ্রবণ AgNO3, সিলভার নাইট্রেট দ্রবণে যে পরিমাণ তড়িৎ চালনা করলে ক্যাথোডে 0.001118 গ্রাম সিলভার জমা হয়, সেই পরিমাণ তড়িৎকে বলা হয় 1 কুলম্ব। কিন্তু আমাকে কোশ্চেন যদি দেয় কুলম্বের সূত্র থেকে 1 কুলম্বের সংজ্ঞা, তখন আমরা কি করবো, দেখো 1 কুলম্ব কোথা থেকে না, কুলম্বের সমীকরণ থেকে। দেখো কুলম্বের সমীকরণ কি ছিল, F সমান 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R স্কোয়ার। এখানে আমরা যদি ধরে নিই যে Q1 সমান Q2 সমান ধরে নাও Q, R সমান ধরে নাও 1, এখানে মিটার ধরছি। আমরা কি জানি কুলম্ব এসআই একক, তড়িতের এসআই একক, তাহলে এখানে R এর মানটা 1 মিটার। F সমান, আচ্ছা এসআই পদ্ধতিতে 1/4 পাই এপসাইলন 0 সমান ছিল 9 ইন্টু 10⁹। তাহলে এখানে আমি লিখতে পারি F সমান 9 ইন্টু 10⁹ ইন্টু, দেখো কিউ, এখানে বলতে পারি Q1 Q2 দুটোকে কিউ ধরে নিয়েছি, এই মানটা কত হবে 1 কুলম্ব। তখনই ধরবো কোন ক্ষেত্রে, এখানে প্রযুক্ত বল নিউটন ফর্মেটে আসছে, F সমান 9 ইন্টু 10⁹ নিউটন। শূন্য স্থানে দুটো সমপ্রকৃতির সমমানের আধান যদি আমরা রেখে দিই, তাহলে শূন্য স্থানে দুটি সমপ্রকৃতির সমমানের একক আধান বা বিন্দু আধান যদি আমরা রেখে দিই, তাদের মধ্যে দূরত্ব কত হতে 1 মিটার দূরত্বে যদি রাখা হয়, সেক্ষেত্রে সেই আধান দুটির মধ্যে ক্রিয়াশীল সমমান সমপ্রকৃতি বলে সেখানে বিকর্ষণ বল ক্রিয়া করবে, 9 ইন্টু 10⁹ নিউটন হয়ে যায়। তাহলে প্রতিটি আধানের মান হবে 1 কুলম্ব। দেখো আবার বলছি, শূন্য স্থানে দুটি সমপ্রকৃতির সমমানের একক আধান যদি রাখা হয়, কত দূরত্বে না 1 মিটার দূরত্বে রাখা হয়, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ, এখানে কিন্তু আকর্ষণ হবে না যেহেতু সমমান বলেছি, বিকর্ষণ 9 ইন্টু 10⁹ নিউটন হয়ে যায়। তাহলে প্রতিটি আধানের মান হবে 1 কুলম্ব। দেখো ঠিক একই রকম ভাবে আমরা ইএসইউ বা স্ট্যাট কুলম্ব বের করতে পারি। স্ট্যাট কুলম্বের ক্ষেত্রে কি আসে দেখে নিচ্ছি তো, 1 ESU বা স্ট্যাট কুলম্ব।
দেখো সমীকরণ কি ছিল, f সমান 1 আচ্ছা কে q1 q2 বাই r স্কয়ার। দেখো সিজিএস পদ্ধতিতে কে এর মান কত হয়, সিজিএস পদ্ধতিতে কে এর মান হয় 1। তাহলে ধরে নিচ্ছি কে সমান 1, পুরোটাই সিজিএস এ করছি আমরা, স্ট্যাট কুলম্ব কার একক, সিজিএস একক আধানের। Q1 সমান Q2 সমান Q, আমি যদি 1 ধরি, 1 কি ধরবো, স্ট্যাট কুলম্ব বের করতে বলেছি, এসসি লিখে রাখলাম। এখানে পরস্পর মধ্যবর্তী দূরত্ব আর সমান হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে প্রযুক্ত বল কত হবে, 1 লাইন হবে। এফ এর মান কত হবে, 1 লাইন। দেখো এফ সমান কে এর মান যদি 1 বসাই, 1 আর স্কয়ার মানে কত হয়ে যাচ্ছে, 1 স্কয়ার। Q1 Q2 এই যে মানগুলো, এই মানগুলো কি না 1 ধরেছি, 1 স্ট্যাট কুলম্ব হবে। তাহলে বলের মান কত আসছে, 1 লাইন। দেখো সংজ্ঞাটা কিভাবে পাবো, দুটি সমপরিমাণ সমমানের আধান যদি আমরা পরস্পর 1 সেন্টিমিটার দূরে রাখি, যদি আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল 1 লাইন হয়ে যায় বা হয়, তাহলে প্রতিটি আধানের মান হবে 1 এসইউ বা স্ট্যাট কুলম্ব। এবার দেখো আমরা দেখো তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ বিভব কি। তড়িৎ ক্ষেত্র, ধরো আমি এখানে একটা তড়িৎ আধান, পজিটিভ তড়িৎ আধান রাখলাম, দেখা গেল এই পজিটিভ তড়িৎ আধানের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা এই অঞ্চল পর্যন্ত ক্রিয়াশীল। অর্থাৎ যে কোনো তড়িৎ আধানের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা যতটা অঞ্চল পর্যন্ত কাজ করে তাকেই বলা হবে তড়িৎ ক্ষেত্র। যদি বলে তড়িৎ বিভব বলতে কি বোঝায়, এবার ধরো অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি প্রবেশ করাতে চাই, নিয়ে আসতে চাই, ধরো পি বিন্দুতে আমি নিয়ে আসছি +1 একটি আধানকে, সেক্ষেত্রে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে সেটাকেই বলা হচ্ছে তড়িৎ বিভব। অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে যদি আমি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি, তাহলে সেই আধানটি যে পরিমাণ, সেই আধানটির উপর যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে, অর্থাৎ তুমি বলতে পারো আধানটির বিরুদ্ধে একটা কার্য হতে পারে। তাহলে আধানটির উপর যেটা কার্য হচ্ছে সেটাকে আমরা বলবো তড়িৎ বিভব। এই বিভবের এককগুলো যদি আমরা দেখি, সিজিএস একক, বিভবের সিজিএস একক, সিজিএস একক হলো স্ট্যাট ভোল্ট বা 1 এসইউ বিভব, যেটাকে আমরা বলতে পারি স্ট্যাট ভোল্ট। এসআই একক হবে, মনে রাখবে বিভবের এসআই একক হলো ভোল্ট। স্ট্যাট ভোল্টের সঙ্গে ভোল্টের রিলেশন যদি হইতে যায়, 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। এবার আমরা বিভবের মাত্রা নির্ণয় করব। দেখো বিভবের মাত্রা, বিভবের মাত্রা বিভবের মাত্রা যদি দেখি, সমান মনে রাখবে কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। আমরা আগে পড়েছি কার্যের মাত্রা কত ছিল, mL²T⁻², আধানের মাত্রা ছিল IT। তাহলে দেখো mL²T⁻³ এটি হলো বিভবের মাত্রা, mL²T⁻³ মনে রাখবে তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, স্কেলার রাশি। এবার আমাদের যেটা রয়েছে তড়িৎ চালক বল আর বিভব পার্থক্য, এবং এদের মধ্যে পার্থক্য দেখো। ফার্স্টে আমরা দেখব তড়িৎ চালক বল আর বিভব পার্থক্য। ফার্স্টে দেখি বিভব পার্থক্য কি। বিভব পার্থক্য,
অথবা বিভব প্রভেদ বলা যেতে পারে, বিভব প্রভেদ। তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে অথবা একটি পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, ধরলাম এটা একটি পরিবাহী এ থেকে ডি। এই পরিবাহী ধরো সি বিন্দু থেকে ডি বিন্দুতে আমি একক কোনো আধানকে, একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে চাইছি সি থেকে ডি। এখানে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কার্য করতে হবে, কার্য মানে কি, বল ইনটু সরণ হয়তো। এখানে তড়িতের যে কার্য, তাহলে বলতে পারি একক ধনাত্মক আধানকে কোনো পরিবাহীর একটি প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে বা একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে তাকেই বলা হয় বিভব পার্থক্য। এর একক অবশ্যই ভোল্ট। আর যদি আমরা তড়িৎ চালক বল দেখি, তড়িৎ চালক বল কি জিনিস দেখো, যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য প্রকারের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব পার্থক্যের সৃষ্টি করে, তাকে আমরা বলবো তড়িৎ চালক বল, যেটাকে বলি ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে তড়িৎ চালক বল হচ্ছে একটা কারণ, যে কারণে কোনো বর্তনী যে কোনো অংশে রাসায়নিক শক্তি বলতে পারো বা অন্য কোনো শক্তি বলতে পারো, তারা আলটিমেট পরিবর্তিত হবে কোথায় না, পরিবর্তিত হয়ে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে এবং কি তৈরি করবে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার পর বিভব পার্থক্যের সৃষ্টি করবে। এটাকেই আমরা বলছি তড়িৎ চালক বল বা ইএমএফ। যদি আমাকে তড়িৎ কোষ বলে, দেখো তড়িৎ কোষ কি জিনিস, তড়িৎ কোষ হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে কোনো যন্ত্রের সাহায্য ছাড়া অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারে। যেমন এই যে ব্যাটারি আমরা ব্যবহার করি, তাহলে এখানে হচ্ছে কোনো যন্ত্রের সাহায্য ছাড়া অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এখানে রাসায়নিক শক্তি থেকে তুমি তড়িৎ শক্তি পেতে পারো ব্যাটারির ক্ষেত্রে। এবার ধরো এদের মধ্যে পার্থক্য দিয়েছে, তড়িৎ চালক বল বিভব প্রভেদের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তড়িৎ চালক বল আর বিভব প্রভেদ। দেখো তড়িৎ চালক বল কিন্তু তৈরি হবে মুক্ত বর্তনী বা ছিন্ন বর্তনীতে, লিখে রাখছি মুক্ত বর্তনীতে তৈরি হয়। বিভব প্রভেদ তৈরি হবে কোথায়, বদ্ধ বর্তনীতে। মনে রাখবো আমরা কিভাবে, দেখো বদ্ধ বর্তনী কি দিয়ে শুরু, ব দিয়ে শুরু হয়েছে, বিভব প্রভেদ ব দিয়ে শুরু হয়েছে। 2 নাম্বার বলতে পারি, দেখো তড়িৎ চালক বল হলো কারণ, বিভব প্রভেদ হলো ফল। 3 নাম্বার, কে বড় হবে বলো তো, কে বড় হবে? মনে রাখবে কারণ সবসময় বড় হয়, ফলাফলটা তার থেকে তুলনামূলক কম হয়। আমরা মাধ্যমিকে নাম্বার পাওয়ার জন্য যেটা টার্গেট করি সাধারণত তার থেকে কম নাম্বার, তাই না? তার মানে কি, কারণ বেশি হবে ফলাফল কিন্তু কম হবে। তার মানে কি পেলাম এখানে, তড়িৎ চালক বল হচ্ছে বেশি, বিভব প্রভেদ হবে কম। এছাড়াও বলতে পারি আমরা তড়িৎ চালক বল যেহেতু মুক্ত বর্তনীতে সৃষ্টি হয়, তার মানে রোধের উপর নির্ভর করবে না। এবার নতুন টার্ম হলো রোধ, রোধের উপর নির্ভরশীল নয়, নির্ভর করে না। বিভব প্রভেদ কিন্তু রোধের উপর নির্ভর করবে, পরিবাহীর রোধের উপর নির্ভর করবে। তড়িৎ চালক বলে রাসায়নিক শক্তি বা অন্যান্য কোনো শক্তি আলটিমেট শেষ পর্যন্ত এসে পরিণত হয় কিসে না, তড়িৎ শক্তিতে। কিন্তু বিভব প্রভেদে দেখা যায় তড়িৎ শক্তি থেকে অন্য কোনো শক্তি তৈরি হয়। তাহলে এখানে লিখে নিচ্ছি, দেখো তড়িৎ শক্তি থেকে অন্য কোনো শক্তিতে পরিণত হবে, অন্য শক্তি বিভব প্রভেদে। কিন্তু তড়িৎ চালক বলে কি হলো, অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
এবার দেখো আমরা করবো তড়িৎ প্রবাহ কি জিনিস। তড়িৎ প্রবাহ, দেখো তড়িৎ প্রবাহ বলতে বোঝায় তড়িৎ চালক বলের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহ। তড়িৎ প্রবাহ হবে ধরো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কি বললাম তড়িৎ প্রবাহ কাকে বলবো? তড়িৎ চালক বলের কারণে কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের প্রবাহ। তাহলে দেখো তড়িৎ প্রবাহ যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়, ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। কারণ আমরা আগেই পড়েছি নিম্ন বিভবে ইলেকট্রন ডেনসিটি অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বেশি থাকে। এবার দেখো তড়িৎ প্রবাহ কাকে বলে? পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়েছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা মনে রাখবে আই চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি। পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হবে, যে কোনো প্রস্থচ্ছেদ তার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ প্রবাহ মাত্রা ধনাত্মক আধান প্রবাহিত হবে তাকেই আমরা বলবো প্রবাহ মাত্রা। দেখো প্রবাহ মাত্রা আই সমান কি হলো? কিউ বাই টি। কিউ মানে আধান, টি মানে সময়। এর একক যদি আমরা দেখি সিজিএস একক, প্রবাহ মাত্রা সিজিএস একক মনে রাখবে ইএমইউ। এসআই একক বা ব্যবহারিক একক সেটি হলো অ্যাম্পিয়ার। এএমপি অনেকে দেখি শুধু এ লিখতে পারে, অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রা পেলাম আই সমান কিউ বাই টি, অর্থাৎ বলতে পারি প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়। সিজিএস একক হচ্ছে ইএমইউ, এসআই একক হলো অ্যাম্পিয়ার বাই এ। আচ্ছা ইএমইউর সঙ্গে অ্যাম্পিয়ারের সম্পর্ক দেখলে যদি দেখা যায় 1 ইএমইউ সমান 10 অ্যাম্পিয়ার। 1 ইএমইউ সমান 10 অ্যাম্পিয়ার। আচ্ছা 1 অ্যাম্পিয়ার কাকে বলে? এখান থেকে আমরা 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা বের করে নিতে পারি। দেখো আমাদের সূত্র এসেছে আই সমান কিউ বাই টি। অ্যাম্পিয়ারটা এসআই একক, তাহলে 1 অ্যাম্পিয়ার সমান 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। তাহলে বলতে পারি 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হয় কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে 1 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হয়, তখন তাকেই বলা হবে 1 অ্যাম্পিয়ার বা এই প্রবাহ মাত্রার মান হবে 1 অ্যাম্পিয়ার। এবার আমরা ওহমের সূত্র দেখব। এখান থেকে রোধ, দেখো খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, ওহমের সূত্র এবং ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। ওহমের সূত্র, দেখো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কি ঘটনা ঘটবে? পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হবে। তাহলে কি বলতে পারি? পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। দেখো একটা পরিবাহী তার, এটা এ, এটা বি বিন্দু ধরো, এই প্রান্তের বিভব হচ্ছে VA, এখানে বিভব হলো VB। কারেন্ট কত যাচ্ছে? I পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি
ওহমের সূত্র অনুযায়ী উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা ধরে নাও অপরিবর্তিত আছে, তাহলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ প্রবাহ মাত্রা সমানুপাতিক হবে, বা প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক হবে। প্রবাহ মাত্রা কত? আই। বিভব প্রভেদ বলতে পারি ভি সমান ভি এ মাইনাস ভিবি, আই ভেরিসেস ভি এ মাইনাস ভিবি, और ভি এ মাইনাস ভিবি ভেরিসেস আই। এখান থেকে লেখা যায়, দেখো এটাকে আমরা কি ধরতে পারি? ভি ধরে নিতে পারি, ভি ভেরিসেস আই। সমানুপাতিক তোলার জন্য ভি সমান আই আর। আর একটি ধ্রুবক মনে রাখবে, এই যে আর, এটি হলো রোধ বা রেজিস্ট্যান্ট। দেখো রোধ যদি এখানে বলে যে রোধ কি জিনিস, সাধারণভাবে রোধ মানে মনে রাখবে বাধা। কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বিপরীতে যে বাধা সৃষ্টি হয় তাকেই বলা হয় রোধ বা রেজিস্ট্যান্ট। এবার ধরো এই যদি আমাকে বলে যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, তখন আমরা কি বের করবো? দেখো আমরা এই সূত্রটা পেয়ে গেছি, ভি সমান আয়ার, ভি সমান আয়ার, আর সমান কি? ভি বাই আই। অর্থাৎ কোন পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হবে পরিবাহীটির রোধ। আমি আবার রিপিট করে নিচ্ছি, দেখো কোন পরিবাহী উষ্ণতা ও ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং প্রবাহ মাত্রার যে অনুপাত অর্থাৎ ভি বাই আই, সেটাই হলো কি রেজিস্ট্যান্ট বা রোধ। সাধারণভাবে রোধের সংজ্ঞা কি হয়? সাধারণভাবে রোধের সংজ্ঞা হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বা বিপরীতে যে বাধা বল কাজ করে তাকে বলবো রোধ। দেখো এই রোধের যদি আমরা একক দেখি, রোধের একক হলো ওহম। এর চিহ্ন রয়েছে, এটা ওহমের চিহ্ন, এটা অবশ্যই এসআই একক। সিজিএস যদি দেখি স্ট্যাট ওহম হয়, স্ট্যাট ওহম। যদি বলে 1 ওহম কাকে বলে, দেখো 1 ওহম সমান 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। একটা পরিবাহী তারের ধরো এটা এ এটা বি, ভোল্টেজ ডিফারেন্স যদি 1 ভোল্ট হয়, একটি পরিবাহী তারের যদি দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে প্রবাহিত যে তড়িৎ প্রবাহ মাত্রা তার মান যদি 1 অ্যাম্পিয়ার হয়, সেক্ষেত্রে রোধ বলা হবে 1 ওহম। যদি বলে ধরো ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে আই ভার্সেস ভি লেখচিত্র, মনে রাখবে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে আই ভার্সেস ভি লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা, এদিকে আই এদিকে ভি, এটা অবশ্যই ওহমীয় পরিবাহী। দেখো ওহমীয় পরিবাহী কি জিনিস? যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলবে তাদেরকে আমরা ওহমীয় পরিবাহী বলতে পারি। বিভিন্ন ধাতু এগুলো ওহমীয় পরিবাহী। অওহমীয় পরিবাহী মানে যারা দেখবে ওহমের সূত্র মেনে চলে না। দেখো ওহমের সূত্র মেনে চলে না, মেনলি আমরা বিভিন্ন অর্ধ পরিবাহী পড়েছি, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো কিন্তু অওহমীয় পরিবাহী। পরিবাহিতা দেখতে হবে আমাদের। পরিবাহিতা বলতে কি বোঝো? পরিবাহিতা, দেখো পরিবাহিতাকে লেখা কে চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে, কে সমান 1 বাই আর। অর্থাৎ রোধের অনন্যককে বলা হয় পরিবাহীর পরিবাহিতা। কি বললাম? রোধের অনন্যককে বলা হয় পরিবাহীর পরিবাহিতা। এর ইউনিট হবে একক, মো, এম এইচ ও। দেখো আমরা রোধের একক কি পড়েছিলাম? ওহম, ও এইচ এম, উল্টা দিক থেকে নিলে কি হয়? এম এইচ ও। রোধের চিহ্ন কি ছিল? এখানে মোয়ের চিহ্ন হবে ঠিক বিপরীত। কিন্তু বর্তমানে এটাকে অনেকে সিমেন্স বলে, যে এস, সিমেন্স, এস চিহ্ন দ্বারাও প্রকাশ করা যেতে পারে। দেখো সিমেন্স। আচ্ছা, রোধ অবধি থাকাইকে ওকে। পরে ক্লাসে 2-3টে ক্লাস লেগে যাবে এখনো, কারণ এটা খুব বড় চ্যাপ্টার।
তোমরা ক্লাসগুলো ফলো করো রেগুলার, সেই সঙ্গে বন্ধুদের শেয়ার করো, নিজেরা সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করতে বলতে ভুলো না। ওকে, ঠিক আছে, বাই, গুড নাইট।